তুমি থামবে? কোথায় যাচ্ছ বলো তো? মায়ার মেজাজ এই মুহূর্তে খিটখিটেই মনে হচ্ছে। জোহানেরও মন মেজাজ তখন ভালো ছিল না। সে মায়ের হাত ছেড়ে রাগান্বিত স্বরে জিজ্ঞেস করে, ওই ছেলে তোমাকে খারাপভাবে শুয়েছিল, তুমি তখন সহ্য করলে কেন? তোমার প্ল্যান বেশি গুরুত্বপূর্ণ ছিল। অফকোর্স, এটা একটা মেয়ের জীবনের প্রশ্ন। ওই ছেলের সাথে মালার বিয়ে হয়ে গেলে কি হতো তুমি বোঝো? আমি ওর কাণ্ডের শিক্ষা ওকে যথাসময়ে দেওয়ার চিন্তা করেছিলাম, দিওসি। কিন্তু এখানে তোমার পড়ার দরকার কি ছিল? তুমি এসে না থামলে আরও কটা দিতাম। তুমি যা মন চায় তাই করতে পারো না। তুমি একজন সেলিব্রিটি, তোমাকে সেভাবেই থাকতে হবে। ও, তুমি চিন্তায় আছো এই নিউজ আউট হলে তোমার কোম্পানি লস হবে? তুমি ইউ নো হোয়াট, যা ইচ্ছা করো, তোমাকে বোঝাতে পারবো না আমি। সে যেতে নিলে জোহান তার কোনই ধরে তাকে নিজের দিকে ঘুরিয়ে নেয়। রাগরাগ ভাব নিয়ে বলে, না তুমি বোঝাও, কি বোঝাতে চাও বোঝাও। এত বুঝ থাকলে কি এই কাণ্ড ঘটাতে তুমি? তুমি বললে গান তোমার ভালোবাসা। সেদিন অ্যালবামের কথা শুনে তোমার চোখে মুখে যে খুশি দেখেছি তার কখনো দেখিনি। এমনিতেই তোমার আশেপাশে এত খারাপ খবর জড়িয়ে আছে, এর মধ্যে আর একটা ব্যাড ইমেজ কেন ক্রিয়েট করতে চাও তুমি? আই নো তোমার শুনে মেজাজ খারাপ হয়েছিল, কিন্তু আমি তো ওকে শাস্তি দিয়েছিলাম। এর নিউজ যদি আউট হয় তাহলে কয়জন তোমার দিক বুঝবে বলো তো? তুমি তুমি আমার কথা ভাবছিলে? জোহানের রাগটা গলে যায়। মায়া জোহানের থেকে হাত ছাড়িয়ে বলে, বাদ দাও, এমনিতেই ঝামেলা ক্রিয়েট করেছ। সে কথা না বাড়িয়ে রুমে এসে পড়ে। তন্নি তাকে দেখে জিজ্ঞেস করে, তো দুইজনের সময় কাটালি? কেউ একজন কারোর জন্য প্রোটেক্টিভ হচ্ছিল। আর ওটা মজার বিষয় না। মায়া তার গয়না খুলতে খুলতে বলে, তুই কি ওর ওপর রাগ দেখিয়েছিস? ও জাস্ট তোকে প্রোটেক্ট করছিল আর নিজের কেরিয়ারকে নষ্ট করছিল। ভবিষ্যতের কথা না ভেবে হঠাৎ অ্যাকশন নিলেই হয় না। মায়া, ও তোর কেয়ার করছিল আর তুই? মায়া তার কথা কেটে বলে, দেখ, তুই এসব বুঝবি না। তুই এই ইন্ডাস্ট্রিতে নেই। আমি জানি ও এমনিতেই অনেক খবরের সাথে জড়িত, বেশিরভাগ খারাপ। কদিন আগে ওকে কোম্পানি থেকে বের করার জন্য বোর্ড মিটিং বসেছিল। আমি কিভাবে ওকে রেখেছি আমি জানি। পজিটিভ PR করাতে হয়েছে যেন আগের খবর সবাই ভুলে যায়। এখন এই খবর বের হলে কি হবে তুই জানিস? ওর 2 মাস পর অ্যালবাম রিলিজ হবার অ্যানাউন্সমেন্ট করা হয়েছে। এবার ওর কামব্যাকের আগে কোনো ঝামেলা হলে ওর কেরিয়ার এখানে শেষও হতে পারে। তন্নি কথাগুলো শুনে বুঝতে পারে না ঠিক কী বলবে। সে আমতা আমতা করে বলে, আমি তো এসব বুঝি না, তাই বুঝতে চাইছিলাম। তুই রিল্যাক্স কর, এমন কিছু হবে না, আমি শিওর। আমার মাথা ব্যথা করছে, আমি রেস্ট নিতে যাচ্ছি। আমি আশরাফকে বলে কফি আনাই, লাগবে না। সুরভি ঘুমিয়েছিল, হঠাৎ ফোনে ঘুম ভাঙে তার। সে ঘুম ঘুম চোখে দেখে তাইফা কল দিয়েছে। সে কল ধরে ঘুমন্ত কণ্ঠে বলে, আসসালামু আলাইকুম। এত রাতে কল দিচ্ছিস? সব ঠিক আছে তো? ওয়ালাইকুম আসসালাম। দোস্ত, জানিস কি হয়েছে? তুই না বললে আমি কিভাবে জানবো? তুষার স্যার কাল কল দিয়েছিল, একটা অ্যাক্সিডেন্ট হয়েছে বলল, ক্যামেরাম্যান সহ তা কভার করতে। এখানে এসে কাদের দেখেছি জানিস? গতকাল তোকে যাদের ছবি দেখিয়েছিলাম তাদের মধ্যে 3 জন অ্যাক্সিডেন্ট করেছে। কথাটা শুনে সুরভি চমকে উঠে বসে, কি বলছিস? আমি অবাক হয়ে গিয়েছিলাম। 2 জন ছেলে পার্টি করে আসছিল, ড্রিঙ্কস করে গাড়ি চালানোর কারণে সামনের গাড়ির সাথে অ্যাক্সিডেন্ট করেছে। আর জানিস সামনের গাড়িতে কে ছিল? গায়ক রূপন। ওদেরই যে বন্ধু যে এই কাণ্ডে জড়িত ছিল, তাকে এখন হাসপাতালে পাঠানো হয়েছে। গতকাল আমরা এই ব্যাপারে কথা বললাম। আজ দেখ, তারা নিজের পরিণতি পেয়ে গেছে। কর্ম কাউকে ছাড় দেয় না। আচ্ছা দোস্ত, আমি তাহলে নিউজটা কভার করে নেই। ব্যাপারটা জেনে যে খুশি লাগছিল, ভাবলাম তোকে আগে জানাই। তাইফা কল কাটার পর সুরভি অবাক হয়ে বসে থাকে। একদিনই কিভাবে এত কিছু ঘটতে পারে? আসলে কি সব ভাগ্য? তার সারা রাতে ঘুম আসে না। সে কেসটা নিয়ে ভাবতে থাকে। মধ্যরাতে উঠে কেসের ফাইলটা দেখে। ফাইলটা ঘাটে, নিউজ ছেড়ে ঘটনার স্থান দেখে। এতদিনে কিছু হয়নি, হঠাৎ করে এক রাতে কিভাবে 5 জনের মধ্যে 3 জনের পরিণতি পেল? একদিনে হঠাৎ করে 2 বন্ধুর গাড়ি আর এক বন্ধুর গাড়িতে লেগেছে।
আর এত মিডিয়াও জেনে গেল। এমনটা হয় কি করে যে বড়লোকের ছেলেদের একটা কুকর্মের কথা কারো কানে যায় না? আজ তা ন্যাশনাল টিভিতে। ব্যাপারটা হজম হচ্ছে না সুরভির। এটা কেবল ভাগ্যের খেলা, কিছুতেই মানতে পারছে না সে। রাত গভীর হয়েছিল, তারপর মায়ের ঘুম আসছে না। সে এদিক থেকে ওদিক করছে কেবল। হঠাৎ এত রাতে তার ফোন বেজে ওঠে। সে দেখে জোহানের ফোন। ফোন কেটে সাইলেন্ট মুডে দেয়। তাও তার ফোন থামে না। তন্নির ঘুম ভেঙে যাবে বলে সে বারান্দায় চলে যায়। ফোন ধরে বলে, এত রাতে ফোন দিচ্ছ কেন? সরি বলার জন্য। আমি ঘুমাচ্ছি, কল দিবে না। তাহলে বারান্দায় কি তোমার ভূত দাঁড়ানো? মায়া তার বাম পাশে তাকায়। জোহান পাশের বারান্দায় দাঁড়ানো। চন্দ্রিমার মৃদু রশ্মিতে আবছা আলো দেখা যায় তাকে। সে এক কান ধরে ফোনে সরি বলে। মায়া বলে, সরি বলার কিছু নেই, যে ঘুমাও। তোমার ঘুম আসছে না তাই তো? লেকের পাশে আসো, দেখা করি, কথা আছে। এই রাতে কোনো প্রয়োজন নেই, যে ঘুমাও। তুমি আসবে নাকি আমি আসবো? আমি আসবো না। তাহলে আমি আসছি। জোহান তার বারান্দার বর্ডারে পা দিয়ে উঠতে নেয়। আর মায়া আতঙ্কিত স্বরে বলে, না না, আমি আসছি, আমি আসছি। গুড গার্ল, আমি আগে দিয়ে যাচ্ছি, তুমি আসো। মায়া নিচে লেকের কাছে যে দেখে জোহান দাঁড়িয়ে আছে লেকের পাশে। সেও যে দাঁড়ায় তার পাশে। বিরক্তির সুরে জিজ্ঞেস করে, রাত কয়টা বাজে দেখছ? এত রাতে কেউ কাউকে ডাকে? তারপর গভীর নিঃশ্বাস ফেলে শান্ত গলায় জিজ্ঞেস করে, কেন ডেকেছ? সরি, তখন আমি তোমাকে ভুল বুঝেছি। মায়া কিছু না বলে হাত আড়াআড়ি ভাঁজ করে সামনের দিকে তাকায়। জোহান আবারও বলে, সে মুহূর্তে আসলে আমি কিছু ভাবিনি। রক্ত মাথায় উঠে গিয়েছিল। মায়া তার দিকে মুখ ফিরে কেবল জিজ্ঞেস করে, কেন? কেন মানে? তুমি তো এখন আমার ফ্রেন্ড। তোমার অনুমতি ছাড়া এমন করবে কেন? মায়া কিছু না বলায় জোহান আবার জিজ্ঞেস করে, রাগ কমেছে? আমি রাগই করিনি। জোহান পকেট থেকে একটা চকলেটের প্যাকেট বের করে তার দিকে এগিয়ে দিয়ে বলে, তোমার জন্য। মায়া চকলেট নিয়ে বলে, তোমাকে কে বললো এটা আমার ফেভারিট চকলেট? আশরাফ নাকি তন্নি? আগে সবসময় খেতাম, কেউ বলেনি। এটাই আমার কাছে ছিল। মায়া চকলেট নিজের পকেটে রেখে বলল, কালকে খাবো, আজ অনেক রাত হয়েছে। এখন কথা শেষ হলে রুমে চলে যাই। হুম, কথা শেষ, কিন্তু একটা কাজ অপূর্ণ রয়ে আছে। কি? জোহান তার হাত বাড়িয়ে জিজ্ঞেস করে, উইড ইউ লাইক টু ডান্স? মায়া হাসে। না করা পর্যন্ত বিরক্ত করা ছাড়বে না, তাই তো? একদম ঠিক। মায়া তার হাত জোহানের হাতে রাখে। আগের মতোই তার এক হাত জোহানের কাঁধে রাখে আর অন্য হাত ধরে। জোহানও তার কোমরে হাত রেখে নিজের দিকে টান দেয়। চাঁদের মৃদু আলোয় দেখা যাচ্ছিল জোহানকে। তার চোখে চোখ এবারও বেশিক্ষণ ধরে রাখতে পারে না মায়া। তার ফর্সা গাল দুটে গোলাপি আভা ছড়ায়। হৃদয়ের স্পন্দন বাড়ে ধীরে ধীরে। গান নেই, জোহান গুনগুন করতে থাকে। সে তালেই হালকা দুলে তাড়া। জোহান জিজ্ঞেস করে, সত্যি বলবে? আমি তোমার ফেভারিট গায়ক ছিলাম পঞ্চসুরে। দ্বিতীয় ফেভারিট। প্রথম ছিল সভ্য, ও তোমার থেকে স্কিলফুল। তারপর আমার উপরে ক্রাশ ছিল। তন্নি এটা বলেছে তোমাকে? মায়া চোখ বড় বড় করে তাকায় তার দিকে। জোহান হাসে উত্তর দেয়, আশরাফ, আগামীকাল ওর চুল সব ছিঁড়ে টাকলুবেল করে দেব। মানে সত্যি আমার উপর ক্রাশ ছিল? তখন ছোট ছিলাম তো, টেস্ট খারাপ ছিল। জোহান তাকে একবার ঘুরিয়ে আবারও আগের মতো নাচতে শুরু করে। বলে, এখন তোমার টেস্ট করা হয়ে গেছে, তাই আমাকে খারাপ লাগছে। এই জন্যে চকলেট দিয়েছি, নিজের টেস্ট বার ঠিক করো। আচ্ছা, বিদেশে এতগুলো বছর ছিলে, তখন কাউকে ভালো লাগেনি? যে ছ্যাঁকা খেয়েছি, প্রেম নাম শুনলেই ভয় লাগে। আমি আবার এক ভুল দুইবার করি না। তোমার কথা বলো, কয়টা প্রেম করলে জীবনে? সিরিয়াস, 2টা ছিল, আর এমনি মনে নেই। অতীতে বড় এক গাধা ছিলাম, তাই অনেক ভুল করেছি। এখন তো বুদ্ধিমান হয়ে গেছ। আমি একটা ভুল 3বার করি না, বুঝেছ? মায়া তার দিকে তাকিয়ে হেসে দেয়। জোহান তার হাসি দেখে নিজের ঠোঁটের কোণে হাসি আঁকে। আবারও তাকে ঘুরিয়ে নিজের কাছে আনতে নিলে পাথরের ওপর মায়ের পা পড়ায় নিচে পড়ে যেতে নেয়। জোহান শেষ সময় টান দিয়ে ধরে নেয়। এবার আগের থেকে বেশিটা কাছে এসে পড়েছিল দুইজন। মায়ের চোখ যে পড়ে তার চোখে, ভয়ে তার নিঃশ্বাস আটকে গিয়েছিল। জোহান অবশ্য তা খেয়াল না করে বলে, তোমাকে হাসলে বেশি সুন্দর লাগে।
মায়ের বুকের ভেতর কেমন করে ওঠে তার কণ্ঠে। সে জোহানের বুকে হাত রেখে তাকে দূরে সরিয়ে দেয়। আমার ঘুম আসছে, অনেক রাত হয়ে গেছে, চলো যাই। সে যেতে নিলে জোহান তার হাত ধরে নেয়। মায়া পিছনে তাকায়, কিছু বলবে? জোহান কিছুটা দ্বিধাবোধ করে বলে, গুড নাইট। তুমি আসবে না? আমার ঘুম আসছে না আজ, তুমি যাও, আমি কিছুক্ষণের জন্য আসছি। আমার ঘুম আসছে না আজ, তুমি যাও, আমি কিছুক্ষণে আসছি। মায়া যাবার সময় আবার তার দিকে তাকিয়ে চলে যায় সেখান থেকে। সুরভি অফিসের বাইরে এসে দেখে সেখানে অভ্রর গাড়ি দাঁড় করানো। সে ভেতরে উকি মেরে দেখে, কিন্তু বাহির থেকে কিছুই দেখা যাচ্ছিল না। এই অভদ্র লোকটা আবার কেন এলো অফিসে? সে ফোন বের করে কল দিচ্ছিল অভ্রকে, কিন্তু অভ্র ধরছেই না। লিফট থেকে কল দিচ্ছিল। দৃষ্টি ফোনে থাকায় হাঁটতে হাঁটতে একজনের সাথে ধাক্কা খায়, হাত থেকে ফোনটা পড়ে যায় তার। সরি বলে সামনের দিকে তাকাতেই দেখতে পায় আহনাফকে। তাকে দেখে মেজাজ বিগড়ে যায় সুরভির। সে মুখ বানিয়ে নিচে ঝুঁকে ফোন ধরতে নিলে আহনাফও তার সাহায্যের জন্য ফোন ওঠানোয় বাহানায় তার হাত ধরে নেয়। এটা কোন ধরনের বেয়াদবি? সুরভি রাগান্বিত স্বরে জিজ্ঞেস করে। তুমি আমার ফোন কেন ধরছো না? তুমি যা করেছ তারপর এই প্রশ্নটা কি বেমানান নয়? আই এম সরি সুরভি। তখন আবেগে ভেসে ভুল হয়ে সুরভি তার কথা কেটে বলে, ও তাহলে তোমার মাথায় ঢুকেছে যে তুমি ভুল ছিলে? এত বড় ভুলের পরও লজ্জা লাগে না আমার সাথে এসে কথা বলার জন্য? সুরভি, সব ভুলে কি আমরা আবার আগের মতো একসাথে হতে পারি না? বাবা তোমার কথা প্রতিদিন জিজ্ঞেস করে, তাহলে কোনো একটা কথা বানিয়ে বলে দাও। যেমন আমাকে বলেছ নিজে এত বড় অপরাধ করে সবাইকে আমার নামে বানিয়ে বলেছ, এখন নিজের বাবাকেও বলো, এটাতে তুমি এক্সপার্ট। সুরভি তার হাত ছাড়াতে নিলে আহনাফ আরো শক্ত করে তা ধরে নেয়। আমি তোমাকে আসলে ভালোবেসে ফেলেছি সুরভি। সুরভি তাচ্ছিল্য হাসে। তুমি ভালোবাসার শব্দের মানেটা জানলে তো ভালোই হতো। সব শেষ, এখন আমাকে দয়া করে বিরক্ত করো না। আহনাফ তবুও তার হাত ছাড়ে না। সুরভি এবার মেজাজ খারাপ করে বাধ্য হয় বলতে, আমার হাত ছাড়াও, আমি এখন অন্য কারো ফিয়ান্সে। আহনাফ কপাল কুঁচকে নেয়। তার হাত দেখে ডায়মন্ডের রিং, তা দেখে আহনাফের মাথায় রক্ত উঠে যায়। সে সুরভিকে ধাক্কা দিয়ে সরিয়ে বলে, তোমার লজ্জা লাগে না? আমাদের আলাদা হওয়ার 1 সপ্তাহ হয়নি আর তুমি অন্য কোনো ছেলে ধরে নিয়েছ? আমি ভাবতেও পারিনি তুমি এমন মেয়ে। সুরভি বিরক্তি নিয়ে তাকায় তার দিকে। সে এতটুকু বুঝতে পারে এই মানুষটার সাথে কথা বলা মানে তার সময় নষ্ট। তাই সে আহনাফকে এড়িয়ে অফিসে চলে যায়। অফিস শেষে জানতে পারে আজ অভ্রর ইন্টারভিউ আবারও। ব্যাপারটা সে জানতো না, অভ্র তো বলেনি, আর অফিস থেকেও জানানো হয়নি তাকে। স্টুডিওতে যেয়ে দেখে ক্যামেরার সামনে অভ্র বসে আছে। তাদের চ্যানেলের সবচেয়ে জনপ্রিয় ইন্টারভিউয়ার তার ইন্টারভিউ নিচ্ছে। সুরভিকে দেখে যেতে নিতে তার একজন কলিগ আটকায় তাকে বলে, আরে এত তাড়াতাড়ি কোথায় যাচ্ছ? একটু পর তো ইন্টারভিউ শেষ হয়ে যাবে, একটু আমার সাথে দাঁড়িয়ে দেখো। না থাক, আমি চলে যাই। থাকুন না প্লিজ, তুষার স্যার আমাকে এখানে একা দেখলে বকা দিবে। তুমি না ইনারার বান্ধবী, তোমাকে কিছু বলবে না, তোমার জন্য আমিও বেঁচে যাব। গতবার তো মিস্টার অভ্রকে ভালো করে দেখতেই পারিনি, আর এবার নজরই সরছে না। 2 ভাই এত হ্যান্ডসাম কেন? দেখলেই চোখ সরাতে মন চায় না। সুরভি সামনের দিকে তাকায়। অভ্র হেসে হেসে ইন্টারভিউ দিচ্ছে। সে মুখে বানিয়ে বানিয়ে ভিড় করে বলে, কসুর হ্যান্ডসাম, অভদ্র একটা। আমি যখন ইন্টারভিউ নিচ্ছিলাম তখন তো এত হাসি আসেনি বলে ভেংসি কাটে। ইন্টারভিউ শেষ হয়। অভ্র উঠে রিপোর্টারের সাথে হাতও মিলায়। সে রিপোর্টার আবার সেলফি তোলা শুরু করে অভ্রর সাথে। তুমি এখানে কি করছো? কে আসতে বলেছে তোমাকে এখানে? আহনাফ জিজ্ঞেস করে তার সামনে এসে দাঁড়িয়ে। আমি যাচ্ছিলামই। তুমি এসেছো কেন? কার পারমিশন নিয়ে এসেছো? গতবার অভ্র স্যারের সামনে তামাশা করে মন ভরেনি। সুরভির প্রচণ্ড মেজাজ খারাপ হয়, কিন্তু সে কিছু বলে না। আহনাফের সাথে তর্কাতর্কি করার মতো সময় তার নেই, তাই সে যেতে নেয়। তারপরও আহনাফ তার হাত ধরে নেয়। সে বিরক্ত হয়ে বলে, কি সমস্যা তোমার? আমি তো চলে যাচ্ছি, তাই না? তুমি কাজ ছেড়ে দিয়ে এসেছ, তার জন্য ক্ষমা কে চাবে? কার ক্ষমা চাওয়া লাগবে কেন? অভ্র তাদের দিকে এগিয়ে এসে বলে। আহনাফ হঠাৎ করে তার সামনে পেয়ে থতমত হয়ে যায়।
সে আমতা আমতা করে বলে, স্যার আসলে ও গতবার আপনার জন্য সমস্যা তৈরি করেছিল, তাই ওর এখানে আসা বারণ ছিল। এবারও যদি কিছু করে তো এখানে আসার সময় ক্ষমা চাচ্ছিলাম। অভ্র বাঁকা হেসে তাদের কাছে এসে সুরভির হাতটা তার হাত থেকে ছাড়িয়ে নেয়। ঠোঁটে হাসি রেখে এমন সরু চোখে তাকায় যেন তার প্রাণ বের করে আনবে। সে বলে, আমার হবু বউ আমাকে দেখতে আসলে তাকে মানা করার তুমি কে? কথাটা শুনে সবাই যেন আকাশ থেকে পড়ে, বিশেষ করে সুরভি। সে ভাবেনি অভ্র সবার সামনে তাকে এইভাবে বলবে। সে বিস্ময়ে তাকিয়ে থাকে অভ্রর দিকে। কথা বলার ভাষা ও যেন হারিয়ে ফেলেছে। অভ্র তার পাশে এসে দাঁড়িয়ে তার কাঁধে হাত রেখে নিজের দিকে টেনে আনে আর কঠিন কণ্ঠে আহনাফকে বলে, আমার হবু বউকে কেউ টাচ করার সাহস রাখুক অথবা তাকে ধমক দেবার ক্ষমতা রাখুক, তা আমার পছন্দ না। হবু বউ আপনার? অবিশ্বাসে যেন তার চোখ দুটো বেরিয়ে আসবে। তবু যখন তার হুঁশ আসে তখন সে অভ্রের সামনে মুখ খোলার দুঃসাহস করে। স্যার, এই মেয়ে পুরোই ক্যারেক্টারলেস। 1 মাস আগে আমার সাথে ছিল, এখন আপনার টাকা দেখে। তার কথাও শেষ হয় না, অভ্র তার কলার ধরে চোখ গরম করে দাঁতে দাঁত চেপে বলে, হাউ ডেয়ার ইউ? তুমি কার ব্যাপারে কি বলছো জানো? ও মিসেস ইসমাত হতে যাচ্ছে, আমার ওয়াইফ। ওর নামে মুখ দিয়ে একটা বাজে কথা বের করলে তা তোমার জীবনের সবচেয়ে বড় অনুতাপ বানিয়ে দেব। সুরভি তার হাত ধরে বলে, অভ্র ছাড়ুন, মানুষ দেখছে, এসব লোকের সাথে কথা বলে লাভ নেই। অভ্র তাকে ছেড়ে গভীর নিঃশ্বাস ফেলে নিজেকে শান্ত করে সুরভির দিকে তাকিয়ে হাসে। সুরভির পাশে দাঁড়ানো মেয়েটা অবাক হয়ে বলে, সত্যি সুরভি আপনার ফিয়ন্সে? মানে শুক্রবার আপনার সাথে সুরভির এঙ্গেজমেন্ট হয়েছে? জি। এক শব্দে মেয়েটিকে উত্তর দিয়ে সে আহনাফের দিকে তাকিয়ে বলে, আমি ওকে আগের থেকেই পছন্দ করতাম, তাই আমি ওকে প্রপোজ করেছি। স্টুডিওতে দাঁড়ানো কারো যেন কথাটা বিশ্বাসই হচ্ছিল না, ব্যাপারটা তাদের কল্পনার বাহিরে। অভ্র সুরভির কপালের একপাশে চুমু খেয়ে বলে, সুইটহার্ট, তুমি কি এখন ফিরে আসো নাকি আমি তোমার জন্য গাড়িতে অপেক্ষা করব? সুরভির মুখ দিয়ে শব্দ বের হয় না। সে ভেবে উঠতে পারেনি অভ্র সবার সামনে তাকে হবু বউ বলবে, এর ওপর তার কপালে চুমুও খাবে, তাও সবার সামনে। লজ্জার বিষয়ে এই মুহূর্তে তার অদৃশ্য হয়ে যেতে ইচ্ছা করছে। তুষার স্যার দ্রুত বলে ওঠে, আপনি অপেক্ষা করবেন কেন স্যার? আমি ছুটি দিচ্ছি সুরভি ম্যামকে, যতদিন আপনি চান ততদিনই ছুটি কাটাতে পারেন। ও, আপনি দেখি ভালোই বুদ্ধিমান। তুষার নিজেরটাই ঠিক করে বিনয়ের সাথে একগাল হেসে বলে, ধন্যবাদ স্যার। তো মিস্টার তুষার? তুষার আমার নাম স্যার। তো মিস্টার তুষার, যদি আজকের ঘটনা এই রুমে কারো বাহিরে যায় অথবা সুরভির অনিচ্ছায় ওকে কোথাও দেখানো হয়, তাহলে আপনার চ্যানেলের জন্য আর যে নিউজ পাবলিক করবে তার জন্য মোটেও ভালো হবে না। এই কথাটা বলে নিউজ অ্যাঙ্কারের দিকে তাকায়। সে ভিডিও করছিল। অভ্রর কথা শুনে সে সাথে সাথে মোবাইল নিচে রেখে দেয়। ফজলু তবুও তার হাত থেকে মোবাইল নিয়ে ভিডিওটা ডিলিট করে। অভ্র আবার বলে, আমি কেবল মুখে কথা বলার মানুষ না, আমার কথা হালকায় নিলে জীবনে অনেক অনুতাপ করতে হবে। সে আবার তাকায় আহনাফের দিকে, আর তোমার মুখে সুরভির নামও না আসে যেন। যারা আমার জীবনের অংশ তাদের জন্য আমি অনেক প্রোটেক্টিভ, তাদের জন্য আমি যে কোনো পর্যায়ে যেতে পারি। নিজের জীবনের প্রতি ভালোবাসা থাকলে সামলে থেকো, ওকে? সে সুরভির দিকে তাকে বলে, আসো। সুরভি সবাইকে একবার দেখে তার পিছনে যায়। ফজলু মিয়া দৌড়ে এসে অভ্রর জিনিসপত্র নিয়ে নেয়। তুষার স্যারও তাদের পিছনে আসে। অভ্রকে ধন্যবাদ বলে তার জন্য গাড়ির দরজা খুলে দেয়, সাথে সুরভির জন্য খুলে দেয়। তুষার যাওয়ার পর সুরভির রাগ ফুটে ওঠে অভ্রের ওপর। যদিও সে উঁচু স্বরে অভ্রের সাথে কথা বলার সাহস রাখে না, স্বাভাবিক কণ্ঠে ক্ষিপ্ত সুরে বলে, আপনি সবার সামনে বলতে গেলেন কেন আমাদের এঙ্গেজমেন্ট হয়েছে? কেন হয়নি? হয়েছে, কিন্তু আসলে তো না, সব তো নাটক। বাট হয়েছে তো। তো মিথ্যে বলিনি। সুরভি গভীর নিঃশ্বাস ফেলে বলে, আপনার সেখানে কথা বলারই দরকার ছিল না। সবাই কিভাবে আমার দিকে তাকিয়েছিল দেখেছেন? আমি কেবল স্বাভাবিকভাবে এক জায়গায় কাজ করতে চাই আপনার জন্য। এখন আর আমি ওখানে স্বাভাবিকভাবে কাজ করতে পারবো না। কেউ এখন তোমার সাথে ঝামেলা করবে না, কিছু শোনাতে পারবে না, তুমি নিজের ইচ্ছা মতো কাজ করে যেতে পারবে। সবাই তোমার থেকে ভয় পাবে, আর কি চাই? আমার এসব কিছু চাই না। আমি এত পড়াশোনা করেছি, কষ্ট করেছি, অন্যের দয়া বা ভয়ে সব কিছু হাতে নাতে পেয়ে যেতে না।
আমি নিজের যোগ্যতায় যা করার করতে পারি। অভ্র হেসে তার থেকে চোখ সরিয়ে নেয়। আমি কি মশকরা করছি? আপনি হাসছেন কেন? এখন কি আমি হাসতেও পারবো না? দেখো, তুমি যা বলেছো ভুল না। তখন আমার যা মনে হয়েছে তাই করেছি। আপনার ঠিক মনে করলেই তো হবে না, তা ঠিক হতেও হবে। আর আপনি শেষে ওই জিনিসটা কেন করলেন? কোন জিনিসটা? ওই সুরভিতার কপালে হাত দিয়ে বোঝাতেও যেন লজ্জায় চুপ করে যায়। অন্যদিকে ফিরে বলে, গতকালও ভালোভাবে অফিস করতে পারলাম না, আর আজও আপনার জন্য এসে পড়তে হয়েছে। না হয় সবাই এতগুলো প্রশ্ন করতো আর এলিয়েনের মতো তাকিয়ে থাকতো। আচ্ছা, এটা তো আমার বাসার দিক না? রাইট, কারণ আমরা তোমার বাসায় যাচ্ছি না। তাহলে কোথায় যাচ্ছি আমরা? সেটা গেলেই দেখতে পারবে। আমি আপনার সাথে কোথাও যাব না। এখনই গাড়ি থামান, আমি নেমে যাব। অভ্র তাকায় সুরভির দিকে। তার কাছে যে সরু দৃষ্টিতে তাকিয়ে বলে, দেখো সুরভি, তোমার সাথে আমি এত সুন্দর মতো ব্যবহার করছি, তার সম্মান করো। কারণ আমি তোমার ভাবনার থেকে অনেক বড় কিছু করতে পারি। তোমার সাথে ভালো মতো ব্যবহার করছি মানে এই নয় যে তুমি আমার সাথে তর্ক করবে। ওকে, চুপচাপ বসে থাকো। সুরভি সত্যি ভয় পায়, তাই সে চুপ হয়ে বসে থাকে। এখন গাড়ি যে থামে একটি শোরুমের সামনে। শোরুমটি শাড়ি, গাউন, লেহেঙ্গার দেশের বিখ্যাত একটি ব্র্যান্ড। তারা গাড়ি থেকে বের হয়, কিন্তু শোরুমের ভিতরে ঢুকে দেখে সেখানে কর্মী ছাড়া কেউ নেই। অভ্রকে দেখে ম্যানেজার দৌড়ে আসে তার কাছে। আপনারই অপেক্ষায় ছিলাম স্যার, আপনার কথা মতো এই সময় স্টোর বন্ধ রেখেছি। অভ্র পিছনে ফিরে সুরভির হাত ধরে সামনে টেনে আনে। ও আমার ফিউচার ওয়াইফ, ওর জন্য পার্টি শাড়ি দেখান। পার্টি শাড়ি দিয়ে আমি কি করব? সুরভি অবাক হয়। ম্যানেজার তাদের নিয়ে বসায়। সুরভি মৃদুস্বরে তাকে জিজ্ঞেস করে, আপনার কি ফেক এঙ্গেজমেন্ট করে হয়নি? ফেক বিয়েও করবেন? অভ্র তার দিকে মুখ বানিয়ে তাকে আবার সামনের দিকে তাকায়। স্টুপিটের মতো কথা বলো না তো। এই শুক্রবারে আমার একটা পার্টিতে যাওয়ার কথা, তুমি আমার সাথে যাবে? অসম্ভব। প্রথমত, আপনার চেহারা দেখতে আমার বিরক্ত লাগে। দ্বিতীয়ত, আপনার সাথে পার্টিতে যে আমি কি করব? আর আপনার সাথে তো আমার বিয়ে হবে না, তাহলে আপনি কেন সবার সাথে আমার পরিচয় করাতে চাচ্ছেন? তৃতীয়ত, শুক্রবারে ইনারা আগে থেকে আমাকে আপনাদের বাড়িতে ডেকেছে। ওর প্রেগনেন্সি অ্যানাউন্স করবে, আমি সেখানে যাব। দেখো, সেদিন দাদাজান আসবেন পার্টিতে, তোমাকে না নিয়ে গেলে উনি সন্দেহ করবেন, তাই তোমার যাওয়া লাগবে। আর রইল ইনারার প্রেগনেন্সির কথা, পার্টি শেষে ওখানে একসাথে যাব, কারণ মা আমাকে ফোন করে ইমোশনাল ব্ল্যাকমেল করেছে সবাই আসছে, আমি না আসলে ফ্যামিলি ইনকমপ্লিট লাগবে। সো এনিথিং। আর রইল তোমার চেহারা দেখতে আমার বিরক্ত লাগে। অভ্র তার দিকে তাকিয়ে এসে বলে, কেন? আমার চেহারার গঠন কি খারাপ লাগে তোমার কাছে? অস্ট্রেলিয়ার কতজনের ক্রাশ ছিলাম তুমি জানো? সুরভি সবার সামনে তার এত কাছে আসাতে অস্বস্তিতে পড়ে যায়। সে সরে বসে। আর শাড়ি কতগুলো এনে এক কর্মী যখন তাকে ডাক দেয়, তখন সে দৌড়ে উঠে যায়। তারপর শুরু হয় সুরভির আরেকটি বিরক্তির পর্ব। একের পর এক শাড়ি তার ওপর দেওয়া হচ্ছিল, কিন্তু মিস্টার অভদ্রর একটা শাড়িও পছন্দ হয় না। প্রায় 1.5 ঘন্টা ধরে এমন করতে করতে তার সাথের কর্মীরাও ক্লান্ত হয়ে যায়। সুরভির মেজাজটাও খারাপ হচ্ছিল, কিন্তু কিছুক্ষণ পূর্বে অভ্র যে হুমকি দিয়েছিল তার জন্য সে নিজেও ভয় আছে। অবশেষে একটি সাদা শাড়ি বের করে কর্মী। সাদা রঙের শাড়িতে রূপালি রঙের কাজ। অভ্র মোবাইলে কাজের মাঝখানে শাড়িগুলো দেখছিল। সে নিজে বিরক্ত হচ্ছিল, এতগুলো শাড়ির মাঝে একটাও মন মতো শাড়ি খুঁজে পাচ্ছে না। যখন সে কাজের মাঝখানে শাড়িটা এক নজর দেখে, প্রত্যাখ্যান করে আমার মোবাইলের নজর দিবে, তখন সে কাজ বন্ধ করে আবার তাকায় আর মোবাইলটা পাশে রেখে উঠে দাঁড়ায়। সুরভির কাছে যে ভালো করে তাকে দেখে, হাত উঠিয়ে দুটো আঙ্গুল দিয়ে ফজলুকে ইশারা দেয়। তখনই ফজলু মিয়া তাড়াহুড়ো করে সবাইকে বলে বের হয়ে যেতে। কিছু মিনিটে সবাই সেখান থেকে চলে যায়। সুরভি তো কিছু বুঝে উঠতে পারে না কি হচ্ছে। অভ্র তার কাছে আসতে সুরভি অস্বস্তি বোধ করে পিছাতে চায়, কিন্তু অভ্র তাকে ধরে নেয়। সোজা দাঁড়িয়ে থাকো, কড়া সুরে বলে। সুরভি তাই করে, অস্বস্তি লাগলেও সে নড়ে না। অভ্র তার পিছন দিকে যে শাড়ির আঁচল নিয়ে তার মাথায় দিয়ে সামনে এসে দেখে। সুরভির কেমন যেন লাগছিল। অভ্র যখন তার মাথায় আঁচল দিয়ে সামনে আসে, তখন তার মুখ দেখে তার বিরক্তি লাগছিল না, উল্টো গাল ভারী হয়ে আসছিল।
অভ্র বাঁকা হেসে বলে, এখন আমার বউয়ের মতো লাগছে। কি? সুরভি বিস্মিত সুরে বলে, পার্টিতে সবাই তো জানবে তুমি আমার হবু বউ, এত রিয়্যাক্ট করার প্রয়োজন নেই। সুরভি স্বস্তির নিঃশ্বাস ফেলে প্রাইস ট্যাগ দেখে চেঁচিয়ে ওঠে। তার চিৎকারে ভয় পেয়ে যায় অভ্র। কি হলো তোমার? অভ্র ভীতু সুরে জিজ্ঞেস করে। এই শাড়ির দাম দেখেছেন আপনি? আমার 3 মাসের বেতনের সমান। আমার তো মিনি হার্ট অ্যাটাক এসে পড়েছে। এটা নিব না, অসম্ভব। আমি কিনছি, তুমি না। আপনার কেনা জিনিস আমি কেন পরবো? যা কিনবো আমার নিজের টাকা দিয়ে কিনবো। আমি অন্যের দয়া নেই না। এই মেয়েটা। অভ্র নিজের মেজাজ নিয়ন্ত্রণ করে বলে, আচ্ছা, আমার কাছে যেহেতু যাচ্ছি, তুমি শুধু ওই দিন পড়ো, তারপর ফিরিয়ে দিও, ওকে? সুরভি কিছুক্ষণ ভেবে মাথা নাড়ায়, তারপর পিছনে ফিরে শাড়িকে আয়না দেখে বলে, নিজেকে আয়না দেখে বলে, আসলে অনেক সুন্দর লাগছে শাড়িটা। আপনার চয়েস ভালো, তা মানতে হবে। অভ্র তার পিছনে সে দাঁড়িয়ে তাকেও আয়না দেখতে থাকে, তারপর বলে, শাড়িটা সুন্দর, কিন্তু তুমি পরায় বেশি সুন্দর লাগছে। সুরভি আয়নায় অভ্রকে দেখে পিছনে তাকায়। তাকে এতটা কাছে দেখে পিছনে সরে যেতে নিলে অভ্র তার কুনি ধরে নেয়, পিছাতে দেয় না। সুরভি তার দিকে তাকায়, অভ্র তার দিকে ঝুঁকে আসে। কম্পন ওঠে সুরভির বুকে। কি করতে যাচ্ছে এই লোকটা? এই মুহূর্তে তার পিছে যাওয়া উচিত, কিন্তু এই ব্যাপারটা এখন তার ভাবনাতেও নেই। শ্বাসরুদ্ধকর মুহূর্ত। অভ্র ঝুঁকে পিছনে হাত নিয়ে তার মাথা থেকে প্রথমে ওড়নাটা সরিয়ে দেয়, তারপর তার খোপা খুলে দেয়। থলথল করে বয়ে পড়ে তার কৃষ্ণ কালো আঁকা বাঁকা কেশ। অভ্র তার সামনে কিছু চুল আঙুল দিয়ে খেলতে খেলতে তার মুখের কাছে আনে। সুরভি বহু কষ্টে মুখ খোলে। কি করছেন? কি করছি? অভ্র মৃদু স্বরে বলে। তার এই স্বরটা ভীষণ ভয়ঙ্কর, মনে হয় যে কারো মন বিমোহিত করে ফেলবে। এত কাছে আসার জন্য প্রয়োজন। কেন? তোমার বুকের স্পন্দন বাড়ছে, এত কাছে আসার প্রয়োজন আছে কেন? তোমার বুকের হৃদস্পন্দন বাড়ছে, প্রশ্নের পরিবর্তে প্রশ্ন করছেন কেন? আমাকে এত বিরক্ত লাগলে তোমার মুখ লাল হয়ে আছে কেন? এত আজেবাজে প্রশ্ন করছেন কেন? তাহলে সরাসরি প্রশ্ন করি, প্রেমে পড়েছ নাকি? দৃষ্টি বন্ধন ভাঙে। সুরভি চোখ সরিয়ে বলে, আপনার প্রেমে? অসম্ভব, আমার অস্বস্তি লাগছে। কথাটা শুনে অভ্র তার হাত ছেড়ে দেয়। সুরভি পিছিয়ে যেয়ে শাড়িটা একটি টেবিলে রাখে। এতক্ষণে ফজলু মিয়া দৌড়ে ঢুকে রোমে, এসে বলে, অভ্র ভাই, খোঁজ নিছি, আমি আমার লোক দিয়া শুক্রবার আইব মেঘলা আপা, নিশ্চিত এডা। কথাটা শুনে সুরভি তাদের দিকে তাকায়। অভ্র অপ্রস্তুত হয়ে যায়। সে সুরভির দিকে তাকায়, তারপর ফজলুকে চোখ রাঙিয়ে বলে, ম্যানেজারকে বলো এই শাড়িটা নেব, এটা প্যাক করতে। ফজলু মিয়া তার চোখ রাঙানো দেখে বুঝে যে সে কিছু ভুল করে ফেলেছে, তে দৌড় দিয়ে সেখানে চলে যায়। অভ্র সুরভির দিকে তাকায় আবারও। সুরভি তার দিকে তাকিয়ে থাকলেও পরে চোখ সরিয়ে নিয়ে তাকে এড়িয়ে যায়। মায়া ও তন্নি জামা কাপড় গোছাচ্ছিল। যেহেতু এখন আর অনুষ্ঠান হবে না, তাহলে এখানে না থাকাই উচিত কাজ হবে। তখনই দরজায় নক পড়ে। দরজা খুলে দেখে সেখানে মেহেদি ও তার মা দাঁড়িয়ে আছে। তারা ভিতরে ঢুকে ব্যাগ গোছাতে দেখে মায়া ও তন্নিকে। মেহেদির মা বলে, বিয়ে তো ক্যান্সেল হয়ে গেছে, তাই স্বাভাবিকভাবে অনুষ্ঠান হবে না, তাই অনেকে চলে যাচ্ছে। আমরাও যাচ্ছিলাম আন্টি, তন্নি বলে। না না, তোমরা যেও না। তন্নি ও মায়া একে অপরের দিকে তাকায়। মেহেদির মা আবার বলে, এই 2 দিনের জন্য এই রিসোর্ট তো বুক করাই আছে, আর এমন ছেলের সাথে বিয়ে ভেঙেছে, তা আরও আনন্দের বিষয়। না হলে আমার মেয়েটার জীবন যার শেষ হয়ে যেত। তাই তোমরা থেকে মজা করো। আমি তোমাদের জন্য আজ বোট ভাড়া করেছি। আজ থেকে আগামীকাল বোটে করে ঘুরবো। সে আবার মায়ের কাছে যেয়ে তার হাত ধরে বলে, আমাকে মাফ করে দাও মায়া, আমি তোমার নামে গতকাল রাতে যা মুখে এসেছে তাই বলেছি, আর তুমি আমার মেয়ের জীবন বাঁচালে। তোমাকে কোন মুখে ধন্যবাদ বলবো বুঝতে পারছি না। না আন্টি, আপনি আমার বড়, আপনি আমাকে ধন্যবাদ বলার দরকার নেই। আর মালা তো আমারও ছোট বোন, তাই না? এটা আমার দায়িত্ব ছিল। তুমি এভাবে চলে গেলে আমি ভাববো তুমি আমাকে মাফ করনি। তোমরা ঘোরাঘুরি করো এই 2 দিন, ঠিক আছে? মা রাজি হয়, মাথার আগে সম্মতি দেয়। মেহেদি তাড়া দেয় তাদের, তোরা এখন জলদি জলদি করে তৈরি করে নে, তোদের মেয়েদের আবার তৈরি হতে 2 ঘন্টা লাগে। তন্নি বলে,
ভাই আন্টি এখানে আছে বলে এমন ভাববি না যে তোকে মারতে পারবো না, ওকে? আমরা 10 মিনিটে বাইরে আসছি, অপেক্ষা কর। তারা বাইরে এসে দেখে 3টা ট্রলার ভাড়া করা হয়েছে। মেহেদি জানায় ছোট ট্রলারটা তাদের বন্ধুদের জন্য বুকিং দিয়ে রেখেছে সে। মায়া তাদের সাথে কথা বলছিল, এমন সময় সে দেখে মালা আলাদা হয়ে দাঁড়িয়ে আছে মন খারাপ করে। সে তার বন্ধুদের রেখে তার কাছে যায়, তার পাশে দাঁড়ায়, লেকের দিকে তাকে বলে, অনেক সুন্দর দৃশ্য তাই না? মালা এতক্ষণ তার দিকে খেয়াল করে, সে নিজের পৃথিবীতে হারিয়েছিল এতক্ষণ। তাকে দেখে জোর করে হাসার চেষ্টা করে বলে, ও আপু আপনি, আপনাকে ধন্যবাদ জানাতাম, আপনি না থাকলে আজ একটা বড় ভুল হয়ে যেত। মায়া মৃদু হেসে বলে, আমি জানি বুকে কত বড় একটা পাথর রেখে কথাটা বলছো। তুমি কেমন কষ্ট অনুভব করছো তা আমি বুঝতে পারি। একসময় আমারও এমন একটা পরিস্থিতি পার করে যেতে হয়েছে, তবুও তুমি ভাগ্যবতী জানো। আমার এই 3 বন্ধু 3জন পাশে ছিল কেবল, আর আমার ছোট বোন অন্য কেউ আর আমার পাশে ছিল না। অথচ তোমার বাবা মা ভাই তোমার জন্য ঢাল হয়ে দাঁড়িয়ে আছে। আপু আপনি সে সময় কি করেছিলেন? বোকামি করেছিলাম, তা জানতেও চেও না। যে গাধা ছিলাম। আমি বলবো তুমি আমার থেকে অনেক বুদ্ধিমান বলে হাসে সে, আবার বলতে থাকে, কিন্তু জানো জীবনে প্রত্যেকটা মানুষের এমন একটা ধাক্কা খাওয়া প্রয়োজন, না হলে জীবনে আগানো যায় না। আমি যখন নিজেকে সামলিয়েছি, নিজের শক্তি বুঝেছি, তখন নিজের গন্তব্য পেয়েছি। আজ আমাকে সফল বলাটা ভুল হবে না, তাই না? আপু তোমার মতো সাকসেসফুল বিজনেসম্যান দেশে কটা আছে? তুমিও নিজের কেরিয়ারে ফোকাস করো, একসময় তোমার সত্যিকারের ভালোবাসা পেয়ে যাবে। কি হতে চাও তুমি? হয়তো ফ্যাশন ডিজাইনার। আমি জানি তুমি পারবে, চেষ্টা করে দেখো। মন থেকে পরাজিত হয়ে গেলে জীবন থেকেও পরাজিত হয়ে যাবে। বাবা মা রাজি হবে, না হলে তোমার ভাই আছে তো মানিয়ে নিবে। আমি জানি ছেলেটা গাধা, কিন্তু ওর মতো আন্ডারস্ট্যান্ডিং আর কেউ না। জানো আদিলের কথা শুনে তোমার ভাই ওকে মারতে যাচ্ছিল। কথাটা শুনে মালার মুখে হাসি ফুটে ওঠে। সত্যি? ভাইয়া আসলে বেস্ট। থ্যাংক ইউ আপু, তুমি আমার জন্য যা করছো সব কিছুর জন্য। মায়া হেসে তার মাথায় হাত বুলিয়ে বলে, তাহলে চলো সেদিকে যাই। তারা দুজন লেকের পাশে আসে, সবাই 2 ট্রলারে উঠেছে। মালা তার মা বাবার সাথে যাবে, কেবল সেই ট্রলারে ওঠা বাকি। সে ওঠার পূর্বে একবার মায়াকে ডাকে, মায়াপু। তুমি বলেছিলে গন্তব্যের দিকে ছুটলে একদিন আমি সফলতার সাথে সত্যিকারের ভালোবাসা পাবো। তুমি তোমার সত্যিকারের ভালোবাসা পেয়েছো? কথাটা শুনে মায়া থতমত খেয়ে যায়, তার মুখ থেকে হাসিটা উড়াল দেয়। প্রশ্নটায় তার আশেপাশের সবার দৃষ্টি তার উপর যে আটকায়। সে সবার দিকে এক নজর দেখে বলে, না। আবার থেমে কিছুটা ভেবে বলে, জানি না। জানলে আমাকে বলবে কিন্তু, ঠিক আছে? মায়া মাথা নাড়িয়ে সম্মতি দেয়। প্রথম দুটোই চলার পর তার সব বন্ধুরা ট্রলারে ওঠে। স্নিগ্ধ রৌদ্রে স্বচ্ছ জল চিকচিক করছে, চারপাশে জল জল। বহু দূরে যে চোখ যায় সেখানে ছোট ছোট গাছপালা দেখা যায়। এই দৃশ্যটি বর্ণনা দেওয়া বৃথা হবে। প্রথমে সব বন্ধুরা মিলে গান গায় এবং দৃশ্য উপভোগ করে। শহরের ব্যস্ত জীবনে এমন মনোমুগ্ধকর দৃশ্য কয়বার দেখা হয়। সকলের মন যেন আজ সতেজ হয়ে গেল। তারা দুপুরে একপাশে নেমে উপজাতি রেস্টুরেন্টে খেয়ে নেয়, আবারও ট্রলারে উঠে ঘুরতে থাকে। ট্রলারটি দোতলা। খাবার খাওয়ার পর অনেকক্ষণ ছেলেরা দোতলায় বসে থাকলেও আকাশটি মেঘলা দেখলে তারা নিচে নেমে আসে। জোহানকেও আসতে বলে, সে নামে না, পাশে ছোটবেলার স্মৃতি মনে পড়ে যায়। বিদেশে যাওয়ার পূর্বে সে তার মায়ের সাথে প্রায় ঘুরতে আসতো রাঙামাটিতে। শৈশবের সে স্মৃতিগুলো হালকা উকি মারে তার মস্তিষ্কে। হঠাৎ মায়া বলে ওঠে, আমি উপরে উঠব। তন্নি বলে, গায়ে বৃষ্টি পড়ে ঠান্ডা লেগে যাবে তো, কিছু হবে না। তন্নি তাকে আর বাধা দেয় না। সে নিজেও চায় মায়া জোহানের সাথে সময় কাটানো শুরু করুক। জোহান তাকে উঠতে সাহায্য করে। দুইজনে উপরে বসে অনেকক্ষণ মেঘলা আকাশের দিকে তাকিয়ে থাকে। নিচে 3 জনে মিলে চেঁচামেচি করলেও তাদের মাঝে নীরবতা। নীরবতা ভেঙে হঠাৎ জোহান বলে ওঠে, মালার জবাব এইভাবে দিলে কেন? কিভাবে? জানো না বললে যে? কোনো অপরাধ করলাম তা বলেছি নাকি? জাস্ট জিজ্ঞেস করলাম, ক্লিয়ার অ্যান্সার দাওনি, এ কারণে। সন্দেহ আছে যে কাউকে ভালোবাসো। কে সে? ভূত আশেপাশেই ঘুরছে। তোমার কথা শুনলে
তোমার ঘাড়ে ভর করবে। এত খারাপ মজাতেও হাসতে হবে? আমি বলেছি হাসতে। জোহান গভীর নিঃশ্বাস ফেলে। তোমাদের মেয়েদের সাথে তর্কে জীবনে বিজয়ী হওয়া যাবে না। মায়া হাসে। জোহান বলে, জানো, আম্মুর সাথে মাঝে মধ্যে রাঙামাটিতে আসতাম। তাই আম্মুর ফেভারিট জায়গা ছিল রাঙামাটি, আর আম্মুর বেস্ট ফ্রেন্ড ছিল সাইয়ারা আন্টি। ইনারার আম্মু, তার ফেভারিট জায়গা সাজেক। দুই বান্ধবী একাধিকবার ঘুরেছিল এই জায়গায়। আমিও এসেছি। ছোটবেলার কথা তো আমার মনে নেই, কিন্তু বিদেশ থেকে এসে তাদের সাথে একবার দেখা হয়েছিল, তখন ইনারার সাথে দেখা হয়। তারপর থেকে পরিচয়। সে বিশাল কাহিনী, বলে শেষ হবে না। ও, তো এখন ইনারা আর সভ্যকে একসাথে দেখলে খারাপ লাগে? খারাপ লাগবে কেন? আমার বন্ধুকে এত খুশি দেখলে আমারও খুশি লাগে। এত বছর আমি বুঝতাম না আপনি কারো খুশিতে নিজে খুশি হতে পারলে জীবনটা কত সুন্দর হয়ে যায়। আর অন্যের ক্ষতি করলে আমরা নিজের জীবনকে নরক করে তুলি। কথাটা শুনে মায়া তার দিকে তাকায়, গম্ভীর সুরে জিজ্ঞেস করে, আর যদি তারা আপনাকে কষ্ট দেয়, আপনার জীবন নরক করে তোলে, তার পরিণতি ফেরত দিলেও কি আপনি ভুল? জোহান অবাক হয়ে তাকায় তার দিকে। মানে? তখনই ঝুম করে বৃষ্টি নামে। জোহান ও মায়া দুজনে আকাশের পানে তাকায়। বৃষ্টির টুপটুপ পানির ফোঁটা তাদের দেহে এসে পৌঁছায়। চারিদিকে বৃষ্টির প্রথম মিষ্টি মাতাল ঘ্রাণ ছড়ায়। মায়ের একগাল হাসি ফুটে ওঠে। হাত বাড়িয়ে ছুঁতে থাকে বৃষ্টির ফোঁটা। নিচ থেকে তন্নির শব্দ ভেসে আসে। জোহান, কি মুগ্ধকর দৃশ্য! এই মুগ্ধকর দৃশ্য তোমার মুগ্ধ করা গলায় গান হয়ে যাক। জোহান তাকায় মায়ের দিকে। তন্নির প্রশ্নের উত্তর দেয়, আজ অন্য কারো মোহিত কণ্ঠে গীত বেশি মানাবে না। মা তাকায় তার দিকে। জোহানের ঠোঁটের কোণে হাসি দেখে সেও হেসে মুখ ফিরিয়ে নেয়। সুর ধরে সে, আর তার সুরের সঙ্গী হয় আকাশের বুক ছিঁড়ে ঝরা বৃষ্টি। অসময়ে এই বৃষ্টিতে আমি, অসময়ে এই বৃষ্টিতে তুমি, কিছু না বলা কথা দিলাম ভাসিয়ে, ধুয়ে যাক না এ মন অভিমানী। মেঘলা আকাশ, হালকা হাওয়া, যাই ভিজে আর নিজেকে ফিরে পাওয়া। আধো খোলা কাঁচ, বৃষ্টি ছোঁয়াচ, তোমার নামে মেঘের খামে চিঠি দিলাম আজ। আধ ভেজা প্রহর, আধ ভেজা শহর, আধ ভেজা তুমিও, আর আধ ভেজা আমার সফর। মায়া সুর লাগিয়ে তার কণ্ঠ মৃদু করে। গানটা শেষ করার পথে ছিল সে আর চোখে বন্ধ করে নেয় চোখ জোড়া। হঠাৎ করে তার কানের কাছে ভেসে ওঠে জোহানের কণ্ঠ। হালকা পায়ে রং ধোয়ানোর আবদার, মেঘে বলেছে বৃষ্টি আনবে বারবার। রাস্তা বেয়ে এক ছাতায় প্রেমের ঢল, রঙিন সাজুক আমার শহর অনর্গল। মা তার দিকে তাকায়, হেসে তার হাত বাড়িয়ে বৃষ্টির পানি জমাট করে। তা মারে জোহানের দিকে। নিজের চুলের ক্লিপ খুলে মুক্ত করে। সেখানে দাঁড়িয়ে পাখির মতো ডানা মেলে আকাশের দিকে তাকায়। দুটো লাইন সেও গায়। মেঘরা ক্লিপ খুলেছে মন জোড়ায় খুশিতে, হালকা হাওয়ার সিপ্পনিতে কাটছে আজ অবসর। শেষ দুটো পঙ্গতি জোহান ও মায়া একসাথে গান গায়। আধ ভেজা প্রহর, আধ ভেজা শহর, আধ ভেজা তুমিও, আর আধ ভেজা আমার সফর। জোহান তার দিকে তাকিয়েছিল। মায়া তাকাতে সে একগাল হেসে সামনের দিকে তাকালো। আফসা লাগছে চারপাশ, তাদের বোট ফেরত যাচ্ছে। তবুও তার মনে হচ্ছে এত সুন্দর দৃশ্য সে অনেক বছর হয়েছে দেখেনি, আর এত ভালো সময় কবে কাটিয়েছে মনে নেই। সে হাত তুলে মায়ের হাত ধরেই বলে, পড়ে যাবে, বসো। মায়া বসে পড়ে বলে, মনে হচ্ছে আজকে বৃষ্টির এই দৃশ্যকে আরো সুন্দর করে তোলার জন্য আমন্ত্রণে এসেছে। চারদিকে পানি আর পানি, মাঝখানে আমরা, আর বৃষ্টির টুপটুপ শব্দ, আর তার ছুঁয়ে যাওয়া, কি সুন্দর। আর তোমার গান মুহূর্তটাকে আরো সুন্দর করে তুলেছে। তাই তাহলে তো তুমি আমার কাছে ঋণী থেকে গেলে আমি তোমার জন্য এই মুহূর্তটা আরো সুন্দর করে দিলাম। তাহলে ম্যাডাম, কিভাবে ঋণ শোধ করব আপনার? একসময় চেয়ে নেব। একটা প্রশ্নের উত্তর আজ পেলাম। কি প্রশ্নের? তুমিও গানকে আমার মতো ভালোবাসো নাকি? আর কি উত্তর পেলে? তোমার মুখের হাসি, প্রশান্তি আর এই মুহূর্তটার অনুভূতিতেই উত্তরটা পাওয়া যায়। আই থিঙ্ক তোমার আবার গান গাওয়া শুরু করা উচিত। এখন বলবে তোমার অ্যালবামের জন্য গাইতে। আল্লাহ, তুমি মানুষের মনের কথা পড়তে পারো। মায়া তাকে মাথা ঘুরিয়ে বলে, কোনো মতেই সম্ভব না। আমি নিচে নামলাম। একবার ভেবে দেখলে ভালো হতো। মায়া তবুও তার কথা শোনে না, নিচে নেমে যায়। নিচে নামলে তার বন্ধুরা তাকে ধরে। এত বছর পর সে গাইল হঠাৎ করে,
কলেজের পর সে গানই বন্ধ করে দিয়েছিল, এত অনুরোধের পরও গাইল না। তাহলে আজ কি হলো? তাদের এত কথা কানে এসে জোহান নিচে উঁকি মারার চেষ্টা করে, তারপর হেসে আকাশের দিকে তাকিয়ে তার ভেজা চুল আঙ্গুল দিয়ে পেছন করে নেয়। দ্বিতীয় দিন আসে, আবারও গতকালের মতো নৌকায় সবার উঠে ঘোরার কথা, কিন্তু গতকাল বৃষ্টিতে ভিজে ঠান্ডা লাগে বসে আছে মায়া। তন্নি গতকালের জন্য বকা দেয় অনেক, তাকে এত বলা সত্ত্বেও সে তার সাথেই থাকার সিদ্ধান্ত নেয়। তবে কি হয় কে জানে, হঠাৎ তার সিদ্ধান্তের পরিবর্তন ঘটে আশরাফের কলের পর। সে চলে যায়, যাবার পূর্বে তাকে জানায় তার জন্য গরম চায়ের ব্যবস্থা করে দিয়েছে সে। কিছুক্ষণের মধ্যেই কেয়ারটেকার চা নিয়ে আসে মায়ের জন্য। সে চা নিয়ে ধন্যবাদ জানায় কেয়ারটেকারকে। দরজা লাগাতে যাবার সময় সে দেখে যে উনি পাশের রুমে নক দিচ্ছে। সে বলে, রুম তো কেউ নেই, সবাই তো ঘুরতে গিয়েছে। তখনই পাশে দরজাটা খুলে জোহান দরজা খুলে মা তাকে জিজ্ঞেস করে, তুমি নিচে যাওনি? রাতে জ্বর ছিল, ওষুধ খেয়ে ঘুম দিয়েছিলাম, তাই উঠতে পারিনি। চা নেবার পর কেয়ারটেকার চলে যায়। মায়া জোহানের দরজার সামনে এসে জিজ্ঞেস করে, জ্বর বেশি? সে জোহানের মাথায় হাত রেখে দেখে জ্বর আছে, তবে হালকা, এত বেশি নেই। জোহান রুমের ভেতর ঢুকে জিজ্ঞেস করে, তুমি যাওনি? গলা ব্যথা, ঠান্ডা লেগেছে, এজন্যই তন্নি মশলা চা পাঠালো। আমারটাও খেয়ে নিও, আমার আবার চা পছন্দ না। ঘুমের মধ্যে আশরাফ চায়ের কথা বলল, মানা করার আগে দৌড় দিল। আর ভালো হলো তুমি আসো, না হয় একা বোর হয়ে যেতাম। মা তার পিছনে রুমে ঢোকে। রুমের অবস্থা দেখে চোখ মুখ ফুসকা বলে, রুমের অবস্থা কি করে রেখেছ? এটা ডাস্টবিনের মতো রুমে থাকা কিভাবে? এই ডাস্টবিনের মতো রুমে থাকো কিভাবে? যাওয়ার আগে সব গুছিয়ে তো যাব। আমার এলোমেলো জিনিস পছন্দ না। তোমার সাথে তো থাকছি না, আশরাফের কোনো সমস্যা নেই। ইনফ্যাক্ট এখানে অর্ধেক জিনিসের 12টা ওই বাজিয়েছে। মায়া বিরক্তি মুখ করে তার চায়ের কাপে চুমুক দেয়। তার নজর পড়ে টেবিলে রাখা জোহানের ডায়েরির ওপর। ডায়েরিটা নিয়ে সে সোফায় বসে বলে, এটা তোমার গানের ডায়েরি না? নতুন কোনো গান লিখেছ? সে ডায়েরিটা খুলে এক নজরে আগের কিছু গান দেখল। শেষের পৃষ্ঠাগুলোতে যাওয়ার পূর্বে জোহান এসে খপ করে ডায়েরিটি তার হাত থেকে কেড়ে নেয়। সে আমতা আমতা করে বলে, লেখা শেষ হলে আমি নিজে দেখাবো। তারপর তা নিজের ব্যাগে ভরে রাখে। ব্যাপারটা অদ্ভুত হলেও মায়া সে বিশেষ কিছু বলে না। জোহান বারান্দায় যেয়ে তার গিটার নিয়ে বলে, এখানে আসো, আবহাওয়াটা সুন্দর।